একজন লোক রাস্তা পার হওয়ার সময় এমন জোরে ধাক্কা খেল যে তার পুরো হাতটাই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল। ঠিক সেই মুহূর্তে একজন সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটি দেখে ফেলল। সে নিমিষেই ওই লোকটির কাটা হাতটি কুড়িয়ে নিয়ে দৌড় দিল। ডাক্তারেরা তার পিছু পিছু দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে, এই যে আপনি মানুষের হাতটা ফেরত দিয়ে যান। মেয়েটি কিন্তু থামার পাত্রী নয়। সে ঘুরে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, নিজের দক্ষতায় কুড়িয়ে পেয়েছি, ফেরত দেব কেন? সেই লোকটির আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে মেয়েটির বিরুদ্ধে মামলা ঠুকে দিল আদালতে। এখন আপনারা কি জানেন আদালত এই মামলার রায় কি দেবে? ছোট মিস্টার শিন অনেকক্ষণ ভেবে যে উত্তর দিল তা শুনে উপস্থিত সবাই রীতিমতো অবাক হয়ে গেল। হ্যালো সবাইকে, আজ আমরা খুবই চমৎকার একটি মুভি এক্সপ্লেন করব। প্রতিটি পর্বে একটি করে নতুন কেস থাকবে আর প্রতিটা ঘটনা আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে। লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের গল্প শুরু করি। 1 মাস পরের কথা। শিন বিখ্যাত ল ফার্ম গ্রিনল্যান্ডে নিয়োগ পেল। সে এখন একজন জুনিয়র লয়ার। ইন্টারভিউয়ের সময় সে ঠিক কী উত্তর দিয়েছিল তা আপাতত গোপন থাক। অফিসে যোগ দেওয়ার প্রথম দিনেই সে এক অদ্ভুত কেসে ফেসে গেল। মিস্টার পার্ক নামের এক ব্যক্তি হাসপাতালে চরম হট্টগোল পাকাচ্ছে, কারণ সে হাসপাতালে যে তার মূল্যবান শুক্রাণু বা স্পার্ম ফ্রিজ করে রেখেছিল সেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। মিস্টার পার্ক রাগে অন্ধ হয়ে হাসপাতালের 64 কোটি টাকার দামি সরঞ্জাম ভেঙে চুরমার করে দিল। এখন হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে 40 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ঠুকেছে। এই অদ্ভুত মামলাটি মুহূর্তের মধ্যে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। গ্রিনল্যান্ড ফার্মের অন্যতম প্রতিষ্ঠাতা মিস্টার গাও এই হাসপাতালটির সাথে তার পুরনো শত্রুতা ছিল, তাই তিনি মিস্টার পার্কের মামলাটি নিজের হাতে নিলেন এবং ল ফার্মের লিটিগেশন টিম বা মামলা পরিচালনার টিমে পাঠিয়ে দিলেন। শিন ঘটনাক্রমে এই টিমেরই সদস্য। টিমের লিডার মিস্টার ইউ এবং তার সহকারী জেন উ মিলে সিদ্ধান্ত নিল আগে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা দরকার। খোঁজ নিয়ে জানতে পারল মিস্টার পার্ক গতরাতে জোর করে হাসপাতালে ঢুকেছিল, কারণ সে জানতে চেয়েছিল তার সেই শুক্রাণুগুলো ঠিক কেন এবং কিভাবে হাসপাতাল থেকে পালালো। এখন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। 2 লয়ার পুলিশের কাছে গিয়ে অনুমতি নিয়ে পার্কের সাথে দেখা করল। তারা প্রশ্ন করল, আপনি কেন এমন অহেতুক ঝামেলা করছেন? হাসপাতাল তো আপনাকে বিনামূল্যে আবার ফ্রিজ করার সুযোগ দিচ্ছে। মিস্টার পার্কের উত্তর শুনে সবাই তো অবাক। সে বলল, আমার শুক্রাণুগুলোর দাম 100 কোটি টাকা। মিস্টার ইউ এটা শুনে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, এ তো সবারই আছে, এটাকে আবার সোনার ডিম পাড়া হাঁস মনে করছেন নাকি? মিস্টার পার্ক কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর জানালো যে তার অন্ডকোষে ক্যান্সার হয়েছিল। অপারেশনের পর সে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই সেই শুক্রাণুগুলো তার কাছে অমূল্য সম্পদ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারল মিস্টার গাও তাদের বিরুদ্ধে লেগেছেন, তাই তারা বিশাল অঙ্কের টাকা খরচ করে গ্রিনল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী ল ফার্ম লি শিন এর টপ লয়ের হ্যান জুরকে ভাড়া করল। এই লোকটির বদনাম আছে যে সে জঘন্য চতুর। সে এমন সব তথ্য প্রমাণ জোগাড় করল যে সরকারি কৌশলীর চেয়েও বেশি শক্তিশালী মনে হতে লাগলো। আর সে মিস্টার পার্কের কাছে 40 কোটি টাকা দাবি করল। কিন্তু মিস্টার ইউ ঠান্ডা মাথায় বলল, 40 তো খুব কম, বরং 50 কোটি দাবি করা উচিত। তবে এটা পার্ক আপনাকে দেবে না, উল্টো আপনারা পার্ককে ক্ষতিপূরণ দেবেন। এই কথা বলার পর মিটিংয়ে পিনপতন নীরবতা নেমে এলো। হ্যানজুর রেগে গিয়ে বলল, তাহলে আদালতেই দেখা হবে। এই কেসে জেতা আপনাদের পক্ষে অসম্ভব। 2 পক্ষের এমন তিক্ত আলোচনার মধ্য দিয়ে মিটিং শেষ হলো। নতুন লয়ার আগুও চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, বস, এই মামলা কি আসলেই জেতা সম্ভব? মিস্টার ইউ মাথা নেড়ে বলল, আমি আসলে ওদের ভয় দেখাচ্ছিলাম। বিচারক কি আর বোকা? কারো শুক্রাণু হারিয়ে গেলে কি আর 50 কোটি টাকার ক্ষতিপূরণ হয়? মিস্টার ইউ শান্তভাবে আবার বলল, যদি হাসপাতাল কর্তৃপক্ষ সত্যি মামলাটি নিয়ে সিরিয়াস হতো তবে তারা আলোচনার টেবিলে আসত না। তারা ভয় পাচ্ছে যে ঘটনাটি বড় হলে হাসপাতালের সম্মান ধুলোয় মিশে যাবে। তাই এই মামলা জিততে হলে আমাদের মাঠের বাইরের চাল চালতে হবে। সেই বিকেলে 3 জন মিলে আবার মিস্টার পার্কের সাথে দেখা করল মামলার বিস্তারিত তথ্য জানার জন্য। সেখানে এক তরুণীকে দেখে মিস্টার পার্ক ইতস্তত করে বলল, আমি নারীদের ছোট করছি না, তবে সামনে এসব কথা বলতে আমার খুব লজ্জা লাগে। শিন খুবই বুদ্ধিমান, সে অবস্থা বুঝে রুম থেকে বেরিয়ে গেল। তখন আগুও একা মিস্টার পার্কের সাথে কথা বলতে শুরু করল। 2 ঘন্টা পর আগুও বেরিয়ে এলো। সে কেবল মিস্টার পার্কের অভিযোগগুলোই শুনেছে, কোনো কাজের তথ্যই পায়নি। শিন অডিও রেকর্ডটি নিয়ে সারা দিন সারা রাত শুনল। হঠাৎ একটি শব্দ শুনে তার সব মনোযোগ সেদিকে চলে গেল। পরের দিন শিন একা মিস্টার পার্কের সাথে দেখা করতে গেল। রুমে ঢুকেই সে বলল, আজ শুধু আপনি আর আমি। পার্ক আবারও বলল তার সংকোচের কথা, কিন্তু শিন তাকে থামিয়ে দিয়ে বলল, আইন পড়ার সময় প্রথম দিনেই প্রফেসরের কাছ থেকে শিখেছিলাম আইনি ভাষায় আবেগ বা সংকোচনের কোনো স্থান নেই। এগুলোকে যদি আপনি নিছক একটি বস্তু হিসেবে দেখেন তবেই আপনি জয়ী হবেন। মিস্টার পার্কের মনে হলো সে সত্যি এতদিন ভুল ছিল। শিন মৃদু হেসে বলল,
এবার শুরু করা যাক। মিস্টার পার্ক তার মামলার শুরুর দিক থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। পরের দিন সকালে অফিসে গিয়ে শিন মিস্টার ইউকে জানালো সেই মামলা যে তার গোপন অস্ত্র খুঁজে পেয়েছে। 1 মাস পর মিস্টার পার্কের মামলাটি আদালতে উঠল। দুই পক্ষের দাবি একই, হাসপাতাল চায় 40 কোটি টাকা আর মিস্টার পার্ক চায় 50 কোটি। বিচারক মিস্টার ইউকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি। মিস্টার ইউ খুব গুছিয়ে বলল, চুক্তি অনুযায়ী কোনো সংরক্ষিত জিনিসের যদি ক্ষতি হয় তবে মালিককে তার সম্পূর্ণ মূল্য দিতে হবে। বিচারক অবাক হয়ে বললেন, তার মানে আপনি বলছেন এই শুক্রাণুর দাম 50 কোটি টাকা? মিস্টার ইউ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ ঠিক তাই। বিচারক এবার প্রমাণ চাইলেন যে ওই জিনিসের এত দাম কেন। মিস্টার ইউ অনুমতি নিয়ে মিস্টার পার্ককে সাক্ষী হিসাবে ডাকল। পার্ক বিচারকের সামনে দাঁড়িয়ে স্বীকার করল সে এখন আর বাবা হওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তার স্ত্রী একটি সন্তান খুব করে চেয়েছিল, তাই তারা কষ্টার্জিত সঞ্চয় দিয়ে এই শুক্রাণুগুলো ফ্রিজ করিয়েছিল। মিস্টার ইউ প্রশ্ন করল, স্বামী স্ত্রী মিলে সন্তান চাওয়া স্বাভাবিক, কিন্তু আপনার কথায় মনে হচ্ছে আপনার স্ত্রী সন্তান পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই আদালতের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল মিস্টার পার্কের স্ত্রী। সে এসে শুধু বলল, আমার সন্তান। 1 মাস আগে শিন মিস্টার পার্কের কাছ থেকে জেনেছিল যে এই দম্পতি বহু বছর ধরে ভালোবাসা সম্পর্ক পার করেছে। বিয়ের প্রস্তাব পাওয়ার কিছুদিনের মধ্যেই মিস্টার পার্কের স্ত্রী একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় এবং তার চেহারা বিকৃত হয়ে যায়। সে বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু মিস্টার পার্কের ভালোবাসা এতই গভীর ছিল যে সে তার স্ত্রীর রূপ নয় বরং তার মনকে ভালোবেসেছিল। তবে স্ত্রী নিজের আত্মসম্মানের কারণে বারবার সম্পর্ক ভাঙতে চেয়েছিল, কিন্তু পার্কের নিরন্তর ভালোবাসায় শেষ পর্যন্ত সে রাজি হয়। দুর্ঘটনার পর স্ত্রী নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। একদিন তার ছোট বোন তার মেয়েকে নিয়ে বেড়াতে আসলে সে লক্ষ্য করল বাচ্চার সাথে তার বোনের হুবহু মিল। এই দেখার পর সে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। সে ঠিক করল স্বামীর সাথে একটি সন্তান নেবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জীবনে এলো ক্যান্সার। সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারানোর ঝুঁকি বেশি ছিল, তাই তারা বিপুল টাকা খরচ করে শুক্রাণুকে ফ্রিজ করায়, কিন্তু হাসপাতালের অবহেলায় তা হারিয়ে গেল। তারা যখন অভিযোগ জানাতে গেল তখন হাসপাতালের কর্মীরা কোনো ক্ষমা তো চাইলই না, উল্টো তাদের উপহাস করতে লাগল। মিস্টার পার্ক যখন আদালতের সামনে সব বলছিল তখন হাসপাতালের প্রতিনিধি লক্ষ্য করল সংবাদ মাধ্যমের বড় সাংবাদিকরা এটি রেকর্ড করছে, যা তাদের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। মিস্টার ইউ বিচারককে উদ্দেশ্য করে বলল, যদি কোনো জিনিসের হারিয়ে যাওয়া 6টি মানুষের জীবনের আশা এবং একটি দম্পতির বাবা মা হওয়ার অধিকার কেড়ে নেয়, তবে কি তার দাম 50 কোটি টাকা হওয়াটা অযৌক্তিক? এটাই ছিল শিনের খুঁজে পাওয়া সেই গোপন অস্ত্র। সে আগেই অডিওতে শুনেছিল পার্কের স্ত্রী নিজেকে মনস্টার বলে সম্বোধন করছে, আর এই বিষয়টি সে কৌশলে কাজে লাগিয়েছে, কারণ এই মামলা এখন একটি সাধারণ ক্ষতিপূরণের মামলা থেকে একটি সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। মিস্টার ইউ ঠিকই বলেছিল, আইনি যুক্তিতে তারা হারতে পারে, কিন্তু মিডিয়ার শক্তিতে তারা জিতবে। তাই মামলার আগে তারা সাংবাদিকদের সব জানিয়ে দিয়েছিল। এই চালেই কাজ হলো। হ্যানজুর শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হলো। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা তুলে নিতে চাইল, কিন্তু মিস্টার ইউ কঠোরভাবে বলল কোনো সমঝোতে হলে আরও 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শিন কথা দিল সে সাংবাদিকদের সামলে নেবে। হ্যানজুর কিছু বলতে যাবে ঠিক তখনই মিস্টার ইউ যোগ করল, আদালতের রায়ের পর এই খবর সব নিউজ পোর্টালে যাবে, তখন আপনাদের পিআর বা পাবলিক রিলেশন খাতেই 10 কোটি টাকা খরচ হবে। সিদ্ধান্ত আপনারাই নিন। শেষ পর্যন্ত তারা সমঝোতায় রাজি হলো। মামলাটি মিস্টার পার্কের পক্ষেই সমাধান হলো, কিন্তু জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। অফিসে ফিরে মিস্টার ইউ ও কোম্পানির মালিকের ছেলের সাথে বড় ধরনের ঝামেলা বেঁধে গেল, কারণ মালিকের ছেলে এমন একজনকে কোম্পানিতে ঢুকিয়েছে যে কাজের কাজ কিছুই করে না, বরং পুরো অফিসের কাজের পরিবেশ নষ্ট করছে। মিস্টার ইউ কঠোর মেজাজের মানুষ, সে কোনোভাবেই এই অলসতা মেনে নিল না। সে বলে দিল এই ধরনের বেতনভোগী কর্মীরাই ল ফার্মকে ডুবিয়ে দেবে। মালিকের ছেলে ধমক দিয়ে বলল, আমার বাবা এই ফার্মের প্রতিষ্ঠাতা। তাতে মিস্টার ইউ এতটুকু বিচলিত না হয়ে বলল, তোমার বাবার পরিচয় দিয়ে লাভ নেই, আমি আমার যোগ্যতায় আজ এই জায়গায়। সেদিন রাতে শিন তার এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়ে খুব রেগে গেল। তার যে প্রেমিকের সাথে কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে, সে কোনো কথা না বলেই অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে। আর এই ছেলেটি আর কেউ না, বিপক্ষ দলের সেই হ্যানজুর। তাদের সম্পর্কের 1 বছর পার হয়েছে। গত সপ্তাহেই হ্যানজুর বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু শিন তাকে একটি গোপন কথা বলেছিল। তার দিদির শোনার সমস্যা বা শ্রবণ প্রতিবন্ধিতা আছে এবং এই রোগটি বংশগত হতে পারে। যদিও শিনের মধ্যে এই রোগ নেই, কিন্তু সে এর বাহক হতে পারে। এই কথা শোনার পরই হ্যানজুর কোনো কথা না বলে রাগে বেরিয়ে গিয়েছিল। এখন শিন বুঝতে পারল লোকটা কতটা স্বার্থপর। অন্যদিকে মিস্টার ইউ বাসায় একাকী বসে ভিডিও ফুটেজ দেখছে। অনেকবার দেখার পরও তার বিষণ্ণতা কাটছে না, কারণ আজ তার জীবনে প্রিয় কুকুরটিও নেই আর সঙ্গীও নেই। পরের দিন দুপুরে বড়দা খাওয়ার পর তার সহকর্মীর দেওয়া কফি নিয়ে এক চুমুক দিল।
ঠিক কিছু সময় পরেই তার একটু খটকা লাগলো। গাড়িটি একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দাজুয়াং হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো। সেখানে এক শিশুকে চিৎকার করে কাঁদতে দেখে দাজুয়াং দ্রুত গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখতে গেল। শিশুটির মা অঝরে কাঁদছে। দাজুয়াং একদিকে দুঃখ প্রকাশ করল আর অন্যদিকে ফোন করে পুলিশকে খবর দিল। অ্যাম্বুলেন্স দ্রুত চলে এলো। পুলিশ নিয়ম অনুযায়ী তার অ্যালকোহল টেস্ট বা মদ্যপানের পরীক্ষা করল। আর অবাক করার মতো বিষয় হলো মেশিনটি বিপ বিপ করে সংকেত দিতে লাগলো, অর্থাৎ দাজুয়াং মদ্য অবস্থায় ছিল। পুলিশ সাথে সাথে হ্যান্ডকফ বের করে তাকে আটক করল। দাজুয়াং বারবার চিৎকার করে বলতে লাগলো সে নির্দোষ, সে মদ খায়নি। তবুও তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। ছেলেটিকে পাশের হাসপাতালে নিয়ে গিয়ে পুরো শরীরের পরীক্ষা করা হলো। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। পরীক্ষার রিপোর্টে দেখা গেল ছেলেটির শরীরে কোনো বাহ্যিক আঘাত বা কোথাও ধাক্কা লাগার চিহ্নই নেই, কিন্তু তার মেরুদণ্ডের কিছু স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তার শরীরের নিচের অংশ নড়াচড়া করতে পারছে না। এমন অদ্ভুত কেস তারা আগে কখনো দেখেনি। ছেলেটির মা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, এর মানে কি? ডাক্তার আবার বুঝিয়ে বললেন, এর মানে হলো আপনার ছেলে হয়তো কোনো গাড়ির সাথে ধাক্কা খায়নি, কিন্তু তার মধ্যে ধাক্কা খাওয়ার মতোই শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে। ছেলেটির মা চিৎকার করে বললেন, এসব কি বলছেন আপনি? ঠিক তখনই তার ফোনে কল এলো। ওপাশ থেকে পুলিশ জানাল তারা সিসিটিভি ফুটেজ দেখেছে। ট্রাকটি ছেলেটিকে আদৌ ধাক্কা দেয়নি। তাহলে পুরো ঘটনাটি আসলে কি? মিস্টার ইউ পুরো কেস শুনে সেই মায়ের মতোই প্রতিক্রিয়া জানালো। আপনারা এসব কি বলছেন? শিন তখনই পুলিশ স্টেশনে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেছে। ট্রাকটি ছেলেটিকে ধাক্কা দেয়নি। এদিকে জেং ইউ হাসপাতালে গিয়ে খবর নিল ছেলেটির শরীরে সত্যিই ধাক্কা খাওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে এবং সে এখন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। শিন জিজ্ঞেস করল, এমন হতে পারে যে সে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নাটক করছে? জেং ইউ জানালো, না, তা সম্ভব নয়। ডাক্তার নিজেই ডায়াগনোসিস রিপোর্ট স্বাক্ষর করে জমা দিয়েছেন। এতে আইনি দায়বদ্ধতা থাকে। ডাক্তার ভুল রিপোর্ট দেবেন না। ছেলেটির পরিবার অনেক ধনী। তারা লি শিন ল ফার্মকে নিয়োগ দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আদালতের বাইরে কোনো আপোষ করবে না। তাদের একটাই লক্ষ্য, ড্রাইভারকে কারাগারে পাঠানো। এদিকে অফিসে কাজের ফাঁকে মালিকের ছেলে তার বাবা মিস্টার গাওয়ের কাছে নালিশ নিয়ে গেল, মিস্টার ইউকে নিয়ন্ত্রণ না করলে সে তো আকাশ ছুঁয়ে ফেলবে। মিস্টার গাও বাধ্য হয়ে মিস্টার ইউকে ডাকল। এরপর মিস্টার ইউকে যা বলল তা শুনে সে রীতিমতো স্তব্ধ হয়ে গেল। সেই বিকেলে শিন এক বান্ধবীর মাধ্যমে একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞের সাথে দেখা করল। ঘটনার বর্ণনা শোনার পর বিশেষজ্ঞ জানালেন, এমন পরিস্থিতি চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় সম্ভব। 1950 সালে একবার এমন একটি ঘটনা ঘটেছিল। একটি জাহাজের নাবিক ভুলবশত নিজেকে ফ্রিজিং রুমে বা হিমাগারে আটকে ফেলে। ঘটনাটির বেশ কিছুক্ষণ পর সহকর্মীরা তাকে খুঁজে পায় এবং ততক্ষণে সে মারা গেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ময়নাতদন্তের রিপোর্ট। সে ক্ষুধায় মারা যায়নি, সে মারা গিয়েছিল ঠান্ডায়। কিন্তু সমস্যা হলো, যখন নাবিক আটকে পড়েছিল তখন হিমাগারের মালামাল সব খালি ছিল এবং ফ্রিজিং সিস্টেমটি বন্ধ ছিল। রুমের তাপমাত্রা ছিল প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। সেখানে জমে মারা যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ ছিল ফ্রোজেন বা জমে যাওয়া। সহজ ভাষায় বলতে গেলে সে তার নিজের বিশ্বাসের কারণেই মারা গিয়েছিল। শিন এই কেসটিতে খুব আগ্রহী হয়ে উঠল। সে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিল। কিন্ডারগার্টেনের অভিভাবকরা জানাল, ছেলেটির মা সবসময় সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেন। সেই দিনও তার প্রতিক্রিয়া অস্বাভাবিক ছিল। সবাই ভেবেছিল শিশুটি গাড়ির ধাক্কায় আহত হয়েছে। শিন ভাবল, এটি একটি দারুণ পয়েন্ট। এখন তো প্রমাণিত যে ট্রাকটি তাকে ধাক্কা দেয়নি। যদি এটি মানসিক আঘাত থেকে হয় তবে সে কিসে ভয় পেল? ব্রেকের শব্দে নাকি তার মায়ের প্রতিক্রিয়ায়? শিন যখন কথা বলছিল মিস্টার ইউ এর মন অন্য কোথাও ছিল। গতকাল সকালে মিস্টার গাও হঠাৎ অবসরের কথা বলেছেন এবং মিস্টার ইউকে তার জায়গায় ফার্মের নতুন প্রধান হতে বলেছেন। মিস্টার ইউ সাফ জানিয়ে দিল, এখন ল ফার্মের ভেতর অনেক ঝামেলা। এসব পরজীবী বা অযোগ্য লোকেদের বের করা দরকার। মিস্টার গাও নিজে ঝামেলা এড়াতে চান, তাই তিনি মিস্টার ইউকে তার হয়ে এই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তৈরি করতে চাইছেন। কিন্তু মিস্টার ইউ কারোর জন্য তলোয়ার হতে রাজি নয়। বাইরের ঝগড়ার শব্দে তাদের মিটিং ভেঙে গেল। অন্য একজন উকিল হং শিনকে বকছে, কারণ শিনকে দিয়ে একটি আর্টিকেল লেখাতে চেয়েছিল, কিন্তু শিন তার কেস নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেনি। মিস্টার ইউ এসে পরিস্থিতি সামাল দিল। আসলে এই হং উকিল মালিকের ছেলের লোক, তাই আগে তাদের ঝগড়া হওয়ার পর শিনকে অযথা হয়রানি করা হচ্ছিল। তারা দুজনে লি শিন ল ফার্মে আলোচনার জন্য গেল। হ্যানজু ইচ্ছেকৃতভাবে ভুল সময় দিয়ে তাদের আধ ঘন্টা অপেক্ষায় রাখল। দাজুয়াং বেচারা কান্নায় ভেঙে পড়ল। সে সত্যিই জানত না কেন অ্যালকোহল টেস্ট পজিটিভ এসেছে। শিশুটির বাবা মা ড্রাইভারকে গালিগালাজ করে বলল, ভুল স্বীকার করার সাহস নেই, পুরুষ মানুষই না।
কোম্পানির মালিক দাজুয়াংকে হাঁটু গেড়ে মাফ চাইতে বলল, কারণ মামলা হারলে কোম্পানি 20 কোটি টাকা দিতে পারবে না। দাজুয়াং বাধ্য হয়েই লজ্জায় হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই মিস্টার ইউ সেখানে পৌঁছল। সে দাজুয়াংকে টেনে তুলল এবং পরিষ্কার জানিয়ে দিল তারা কোনো সমঝোতা করবে না, তারা 1 পয়সাও দেবে না, বরং নির্দোষ প্রমাণের জন্য লড়বে। হ্যানজু আত্মবিশ্বাসের সাথে বলল, এই মামলা এবার সে আর হারবে না। আদালতে আইনি লড়াই আর ক্ষতিপূরণের দাবি নিয়ে শুনানি শুরু হলো। বিচারক বিবাদী বা বিবাদী পক্ষের উকিলকে কথা বলার সুযোগ দিলেন। শিন দাঁড়িয়ে বিচারককে অনুরোধ করল ভুক্তভোগী শিশুটির মানসিক পরীক্ষার জন্য। ছেলেটির মা চিৎকার করে উঠল, তোমরা কি মানিস? আমার ছেলেকে এমন করে আবার তাকে পাগল বলছো? হ্যানজু সাথে সাথে প্রতিবাদ করল। শিন বিচারককে বলল, এই মামলার আসল রহস্য হলো ছেলেটির এই অবস্থার জন্য দায়ী কে। যদি সমস্যাটা ছেলেটির নিজেরই হয়, সে খুঁজে বের করেছে গত 1 বছরে শিশুটি বেশ কয়েকবার হাসপাতালে গেছে, আর সিসিটিভি ফুটেজেও তার প্রমাণ আছে। যদি কোনো সমস্যাই না থাকতো তবে সে বারবার হাসপাতালে যাবে কেন? বিচারক সব প্রমাণ দেখে হ্যানজুকে জিজ্ঞেস করলেন, তোমরা কি মানসিক পরীক্ষার জন্য রাজি? হ্যানজু সম্মতি জানালো। প্রথম দিনের শুনানি শেষে শিন যখন রিপোর্ট লিখছিল, রাত অনেক গভীর হয়েছে। অফিসের বাইরে বেরিয়ে সে দেখল হ্যানজু দাঁড়িয়ে আছে। সে এসেছে ক্ষমা চাইতে। হ্যানজু বলল, আগেরবারের বিয়ের পাত্রী দেখার ব্যাপারটা ছিল কেবল বন্ধুর খাতিরে, আর না জানিয়ে চলে আসার কারণ হলো সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা যখন বিয়ের কথা ভাবছিল ঠিক তখনই শিন তাকে বংশগত রোগের কথা জানায়। শিন বলল, আমি ভয় পেতাম আমার সন্তানের একই অবস্থা হবে, আর সেই ভয় থেকে আমি কি তোমার সাথে সুন্দর জীবন গড়তে পারতাম? তাই ব্রেকআপই সঠিক সিদ্ধান্ত ছিল। শিন বাড়ি ফিরে দেখল তার সবচেয়ে প্রিয় একটি প্লেট নেই। জিজ্ঞেস করে জানল তার মা বিকেলে এসে প্লেটটিতে ফাটল দেখে ফেলে দিয়েছে। শিন রেগে গিয়ে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ল। আসলে শিনের বোনের জন্মগত শ্রবণ প্রতিবন্ধকতা আছে, আর শিনের মায়ের বড় বোনেরও একই সমস্যা। সে কারণে মা তার বড় মেয়েকে খুব ছোটবেলায় বোনের কাছে দিয়ে দিয়েছিলেন। শিন এটাকে পরিত্যাগ বা ছি ইয়াং মনে করে, তাই মা মেয়ের সম্পর্ক একদমই ভালো না। 1 মাস পর মামলার দ্বিতীয় শুনানির দিন শুরু হলো। সাইকোলজিস্ট আদালতে প্রমাণ দিলেন যে শিশুটি তার মায়ের উপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল। তার সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার ধরা পড়েছে, যার ফলে সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বিচারক শিশুটির মাকে শান্ত হতে বললেন। মিস্টার ইউ সেই দিনের সিসিটিভি ফুটেজ চালিয়ে দেখালো। সেখানে দেখা গেল মায়ের অত্যধিক প্রতিক্রিয়া দেখে শিশুটি ভেবে নিয়েছে সে সত্যিই গাড়ির ধাক্কা খেয়েছে, তাই মূল দোষ তো মায়ের, কোনো ড্রাইভারের নয়। হ্যানজু ক্রস এক্সামিনেশনে জিজ্ঞেস করল, এই পরীক্ষাগুলো কি আন্তর্জাতিক মান বজায় রেখে করা হয়েছে? সাইকোলজিস্ট জানালেন, হ্যাঁ অবশ্যই। তিনি পরীক্ষা করে দেখালেন যদি কোনো শিশুর ওপর অতিরিক্ত নির্ভরতা থাকে তবে সে তার নিজের জানা সঠিক উত্তরও বদলে ফেলবে, শুধু মা যা বলছে তা সঠিক বলে মেনে নেওয়ার জন্য। সাইকোলজিস্টের কথা শুনে হ্যানজু একদম চুপ হয়ে গেল। মিস্টার ইউ দ্বিতীয় সাক্ষী হিসেবে ছেলেটির মাকে কাঠগড়ায় তুলল। আদালতে হইচই পড়ে গেল, কারণ জানা গেল 5 বছরের সেই শিশুটি এখনও মায়ের বুকের দুধ খায়, যা অবিশ্বাস্য। মিস্টার ইউ প্রশ্ন করল, শিশুটিকে তো সেই কিন্ডারগার্টেনে ভর্তি করা হয়নি, সে কেবল খেলার জন্য যেত, তাই না? মা স্বীকার করল। মিস্টার ইউ কঠোরভাবে বলল, আপনার অতিরিক্ত স্নেহের কারণেই বাচ্চার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং সে মানসিকভাবে ভেঙে পড়েছে, দ্রুত তার কাউন্সেলিং দরকার। মামলা জিতলেও শিন এই পদ্ধতি পছন্দ করল না। সে মনে করে একজন মা হিসেবে সে হয়তো ভুল করেছে, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। কিন্তু মিস্টার ইউর কাছে এই কেসটি ছিল ব্যক্তিগত কষ্টের জায়গা থেকে। 3 বছর আগে মিস্টার ইউর স্ত্রী তাকে না জানিয়ে গর্ভপাত করেছিল, যা তাদের বিয়ে ভেঙে দেয়। সেই না জন্মানো শিশুটি তার মনের গভীরে একটি ক্ষত হয়ে আছে। কয়েকদিন পর মালিকের ছেলে এক বড় বিনিয়োগকারী মিস্টার চোই এর সাথে পরিচিত হল। মিস্টার চোই বিশেষ করে মিস্টার ইউকে তার মামলার জন্য চেয়েছেন। মালিকের ছেলে অনিচ্ছা সত্ত্বেও মিস্টার ইউকে ডাকল। মিস্টার চোই এর চাওয়া খুব সহজ, সে তার বাড়ির গৃহকর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চায়। তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। তখন চুই স্যার বললেন, তাদের বাড়ির কাজের মহিলা টাকা আদায় করার জন্যই তার বিরুদ্ধে মেয়েকে নির্যাতনের অভিযোগ করেছে। কথাটা শুনে মিন কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, শুধু মুখের কথা তো প্রমাণ নয়, ওই মহিলার কাছে কি কোনো প্রমাণ আছে? চুই স্যার বললেন, ওই মহিলা কয়েকটা ভুয়া ছবি বানিয়েছে ঠিকই, কিন্তু পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। এদিকে ঝেং ইউ খোঁজ নিয়ে জানতে পারল এই চুই স্যার কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি তালিকাভুক্ত কোম্পানির বড় কর্তা, আর তার পেছনে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও সম্পর্ক আছে। একই সময়ে মিন একাই শহরের বাইরে গিয়ে চুই স্যারের বিরুদ্ধে অভিযোগ করা সেই কাজের মহিলার সঙ্গে দেখা করল। মহিলাকে দেখতে বেশ শান্ত আর ভদ্রই লাগছিল। তিনি বললেন তিনি আর সহ্য করতে পারছিলেন না বলেই অভিযোগ করেছেন।
করেছেন, না হলে কখনোই করতেন না। মিন তাকে থামিয়ে জিজ্ঞেস করল, ছবিগুলো ছাড়া আর কোনো প্রমাণ আছে? কাজের মহিলা বললেন, তিনি আসলে একটা গোপন ক্যামেরা কিনতে চেয়েছিলেন, কিন্তু অনলাইনে কেনাকাটা করতে জানতেন না, তাই শুধু কিছু ছবি তুলেই রেখেছিলেন। মিন আবার জিজ্ঞেস করল, আপনি কি নিজের চোখে চুই স্যারকে মেয়েকে মারতে দেখেছেন? মহিলা বললেন, চুই স্যার খুবই মান সম্মান নিয়ে চলেন। মেয়েকে মারার পর সবসময় ব্যক্তিগত ডাক্তার ডাকেন, যাতে হাসপাতালে কোনো চিকিৎসার রেকর্ড না থেকে যায়। তাহলে আমার সামনে এসে তিনি কিভাবে মারবেন? পরে সিনিয়র ঝেং ইউ মিনকে সতর্ক করে বলল, অভিযুক্তের সঙ্গে গোপনে দেখা করা গোপনীয়তার নিয়ম ভঙ্গ করার শামিল। খুব দ্রুত তাইজি এসে হাজির হলো। জানা গেল সেই কাজের মহিলা চুই স্যারকে মেসেজ করে হুমকি পর্যন্ত দিয়েছে। মেসেজে লিখেছে, তোমার আইনজীবীও ব্যাপারটা মেনে নিতে পারছে না, তাই তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দাও। তাইজির মনে হলো সব মিলিয়ে ওই মহিলা শুধু টাকা আদায় করতেই চাইছে। মিনও বকুনি খেয়ে চুপ হয়ে গেল, কারণ এই ঘটনায় সত্যি বলতে তারই ভুল ছিল। বিষয়টা শান্ত করার জন্য ইং ভাই একটা পুতুল কিনল। তারপর অফিস শেষে চুই স্যারের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে গেল। চুই স্যার অবশ্য খুব উদারতার পরিচয় দিলেন। তিনি বললেন, এত ছোট একটা বিষয় তিনি মনেই নেননি। ঠিক তখনই তিনি দেখলেন মেয়েটা সিঁড়ি বেয়ে নিচে নামছে। ইং ভাই এগিয়ে গিয়ে তাকে অভিবাদন জানাতে চাইল, কিন্তু হাত তুলতেই মেয়েটার প্রতিক্রিয়া দেখে তার মনে হলো কিছু একটা ঠিক নেই। 왜 감사합니다 하고 받아야지. 소리 내서 인사하라고. 감사합니다. পরদিন সকালে ইং ভাই দুই পক্ষকে একসঙ্গে ডেকে পাঠালো। কাজের মহিলা টাকা চুরির অভিযোগ অস্বীকার করলেন। তিনি বললেন, শিশুটার জন্য মায়া হয়েছিল বলেই তাকে নিয়ে পালাতে চেয়েছিলেন, কারণ সেই মেয়েটাকে ছোটবেলা থেকেই তিনি নিজের হাতে বড় করেছেন, একেবারে নিজের নাতনির মতো। কাকতালীয়ভাবে যেদিন পালানোর চেষ্টা করেছিলেন সেদিন সিন্দুকটা খোলা ছিল। তখনও ব্যাপারটা তার অদ্ভুত লেগেছিল। আর ঠিক যেমনটা ভেবেছিলেন, টাকা হাতে নিয়ে বের হওয়ার আগেই পুলিশ দরজায় এসে দাঁড়ায়। ইং ভাই বলল, তাহলে তো আপনি টাকা চুরি করেছেন। কাজের মহিলা বললেন, না, তিনি শুধু চুই স্যারের কাছে বকেয়া থাকা নিজের মজুরির টাকা নিয়েছিলেন। যদি সত্যিই চুরি করতে চাইতেন তাহলে সিন্ধুকে আরও অনেক টাকা ছিল, সব নিয়ে যাননি কেন? তখন ইং ভাই একটা মামলা করার নোটিশ ছুড়ে দিল। সেখানে বলা হয়েছে, মিথ্যা অভিযোগ আর মানহানির অপরাধে কাজের মহিলার বিরুদ্ধে মামলা করা হবে। এরপর ইং ভাই তাকে শান্ত হতে বলল, এখন আইনের শাসনের সমাজ, যত বেশি ঝামেলা করবেন আপনার জন্য তত বেশি ক্ষতি হবে। তারপর সে একটা অঙ্গীকার নামা এগিয়ে দিল, যদি কাজের মহিলা এতে সই করেন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে আর কখনো চুই স্যারের বিরুদ্ধে অভিযোগ করবেন না, তাহলে তাদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়া হবে। কিন্তু ভবিষ্যতে যদি তিনি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন তাহলে তাকে 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। সঙ্গে সঙ্গে চুই স্যার বিদ্রুপ ভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন, যেন কোনো ভাড়কে দেখছেন। অনেকক্ষণ ভেবেচিন্তে শেষ পর্যন্ত কাজের মহিলা আঙ্গুলের ছাপ দিয়ে সই করে দিলেন। এতে চুই স্যার ভীষণ খুশি হলেন। তিনি বললেন, কাজটা সত্যি দ্রুত আর পরিষ্কারভাবে হয়েছে। সত্যি ইং ভাই তাদের ল ফার্মের মামলা বিভাগের প্রধান হওয়ার যোগ্য। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। মিন অফিস ছুটির পর পর্যন্ত ইং ভাইয়ের জন্য অপেক্ষা করল। তারপর তার পেছনে গিয়ে জিজ্ঞেস করল, আপনার কি কিছু বলার নেই? ইং ভাই লিফটের বোতাম চাপল। মিন হাত বাড়িয়ে তাকে থামালো। সে জানিয়ে দিল সে চুই স্যারের বিরুদ্ধে অভিযোগ করতে চায়। 2 সেকেন্ড নীরব থাকার পর ইং ভাই বুকের ভেতর জমে থাকা সব কথা বলে ফেলল। চুই স্যারের কোম্পানি ক্ষমতাবান লোকদের টাকা ঘোরানোর কাজ করে, অর্থ পাচার করে, টাকা বিদেশে সরিয়ে দেয়। লোকটার ক্ষমতা আর প্রভাব এত বেশি যে তার বিরুদ্ধে লড়াই করা সহজ নয়। আর বিষয়টা বড় হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ওই শিশুটারই। ধীরে ধীরে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। এবার মিন আর বাধা দিল না, কিন্তু অনেকক্ষণ পর হঠাৎ দরজাটা আবার খুলে গেল। 강유민 씨한테 화낸 거 아닙니다. 내일 봅시다. পরদিন ইং ভাই উধাও হয়ে গেল। তারপর তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনও সে অফিসে এলো না। মিন সেক্রেটারির কাছে গিয়ে জিজ্ঞেস করল, ইং ভাই কি বাইরে গেছে? সেক্রেটারি বলল, মনে হয় তিনি ছুটি নিয়েছেন। কোথায় গেছেন বা কি করছেন সে কিছুই জানে না। এতে মিন একটু চিন্তিত হয়ে পড়ল। অবশেষে সপ্তম দিনে ইং ভাই ফিরে এলো। অফিসে ঢুকতেই চুই স্যারের ফোন এলো। পাশের বাড়ির প্রতিবেশী অভিযোগ করেছে যে তিনি শিশুকে নির্যাতন করেন, আর পুলিশও নাকি বাড়ির সামনে পৌঁছে গেছে। ইং ভাই দ্রুত ফোন রেখে সেক্রেটারিকে ড্রাইভার ডাকতে বলল, কিন্তু ড্রাইভার তো ঝেং ইউর সঙ্গে বাইরে গেছে। তখন মিন নিজেই গাড়ি চালানোর দায়িত্ব নিল। গাড়ি দ্রুত শহর পেরিয়ে চুই স্যারের বাড়িতে পৌঁছে গেল। ইং ভাই দৌড়ে ভেতরে ঢুকল, কিন্তু কোথাও পুলিশের দেখা নেই। চুই স্যার ব্যাখ্যা করলেন, তিনি দরজা খোলেননি বলে পুলিশ ভেবেছে বাড়িতে কেউ নেই, তাই চলে গেছে। এরপর ইং ভাই সোজা শোবার ঘরে গিয়ে আলমারির দরজা খুলল। কাজের মহিলা যা বলেছিল ঠিক তাই। মেয়েটা প্রতিবার মার খাওয়ার পর এই আলমারির ভেতরেই লুকিয়ে থাকত। ইং ভাই মেয়েটার হাত ধরে নিচে নিয়ে এলো।
তারপর চুই স্যারকে বলল সে একজন ব্যক্তিগত ডাক্তারকে চেনে। এটা শুনে চুই স্যার ভীষণ খুশি হয়ে গেলেন, বললেন বড় ল ফার্মের লোকজন সত্যি প্রফেশনাল। তারপর তিনি নিচু হয়ে মেয়েকে বললেন এই আঙ্কেলকে কোনো ঝামেলায় ফেলবে না, বাবা যা বলছে তার জবাব দাও, জবাব দাও, ঠিক জবাব দাও। এরপর ইং ভাই শিশুটিকে কোলে নিয়ে গাড়িতে উঠল, কিন্তু সে কোনো ব্যক্তিগত ক্লিনিকে গেল না, সরাসরি বড় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করেই অপারেশন শুরু করে দিলেন, এমনকি পরিবারের কারো অনুমতিরও অপেক্ষা করেননি, কারণ শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে আর সময় নষ্ট করার সুযোগ ছিল না। সুখবর হলো অপারেশন সফল হয়েছে, কিন্তু তারপরেও শিশুটি মৃত্যু ঝুঁকির বাইরে যায়নি। কিছুক্ষণ পর কাজের মহিলা সেখানে পৌঁছে গেলেন। তিনি কান্নায় ভেঙে পড়ে চুই স্যারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছিলেন। মিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কিভাবে এলেন? তখন মহিলা বললেন, আসলে আগের আলোচনার আগেই ইয়াং আইনজীবী গোপনে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন আগে আপসনামায় সই করতে, মামলা তুলে নিতে, বাকি সব তিনি সামলে নেবেন। কয়েক সেকেন্ড চিন্তা করার পর মিনের মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। সে দ্রুত বাইরে বেরিয়ে দেখে ইয়াং ভাই ট্যাক্সি নিয়ে কোথাও চলে যাচ্ছে। ঠিক তখনই আকাশে প্রবল বৃষ্টি শুরু হলো। ইয়াং ভাই আবারও চুই স্যারের বাড়িতে পৌঁছালো। এবার দরজা খুলতেই সে মুঠি শক্ত করে সোজা ঘুষি মারল। কিছুক্ষণ পর মিনও সেখানে পৌঁছে গেল, কিন্তু তখন ইয়াং ভাই যেন উন্মত্ত হয়ে যাওয়া এক বন্য ভালুকের মতো আচরণ করছিল। তাকে থামানোর কোনো উপায়ই ছিল না। ঠিক তখনই বাইরে থেকে কয়েকজন কালো পোশাক পরা লোক ভেতরে ঢুকল। তাদের দেখে চুই স্যার হামাগুড়ি দিয়ে ছুটে গেলেন এবং প্রাণ বাঁচানোর জন্য সাহায্য চাইতে লাগলেন, কিন্তু উল্টো তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়া হলো। পরে জানা গেল এই কয়েকদিন ইয়াং ভাই নিখোঁজ ছিল না, সে ছুটি নিয়েছিল চুই স্যারের দুর্বলতা খুঁজে বের করার জন্য। আর তদন্ত করতে গিয়েই চমকে ওঠে, চুই স্যার শুধু অর্থ পাচারই করছিলেন না, পাচার করা টাকার একটা অংশ নিজেই আত্মসাৎ করছিলেন। বিষয়টা জানার পর তার বস ইয়াং ভাইয়ের সঙ্গে একটা চুক্তি করে চুই স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তারা নেবে, আর ইয়াং ভাই আদালতের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করবে। যতটুকু উদ্ধার করা যায় ততটাই লাভ। মিন স্বপ্নেও ভাবেনি যে মানুষটা সবসময় আইনের কথা বলে সেই ইয়াং ভাই একদিন আইনের বাইরে গিয়ে কাজ করবে। তবে শেষটা ভালোই হয়েছিল। চুই স্যার দীর্ঘদিন ভোগান্তির শিকার হওয়ার পর শেষ পর্যন্ত আর্থিক জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পায়, আর তার মেয়ে ফিরে যায় নিজের মায়ের কাছে। এভাবেই গৃহ নির্যাতনের ঘটনাটার সমাপ্তি ঘটে, যদিও সেটা আদালতের রায় নয়। ঘটনা শেষ হতে না হতেই ইয়াং ভাই একটা জরুরি ফোন পেল। ফোনটা এসেছিল পোষা প্রাণী দেখাশোনার কেন্দ্র থেকে। তার কুকুর অসুস্থ হয়ে পড়েছে। এই কুকুরটাকে সে আর তার সাবেক স্ত্রী একসঙ্গে লালন পালন করত। ইয়াং ভাই খুবই খোলামেলা স্বভাবের মানুষ। হাসপাতালে গিয়েই সে তার প্রেমের প্রতিদ্বন্দ্বীকে জিজ্ঞেস করল এটা কি ইচ্ছে করে করা হয়েছে। দুজনের মধ্যে এমন তর্ক শুরু হলো যে ডাক্তার তাদের বাইরে বের করে দিলেন। জানা গেল স্কুল জীবনে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু ইয়াং ভাই আর তার স্ত্রীর বিচ্ছেদের পর সেই বন্ধুই তার সাবেক স্ত্রীকে বিয়ে করে ফেলেছে, আর সেই থেকেই তারা বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। হঠাৎ ইয়াং ভাই ঘুরে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার সাবেক স্ত্রী গর্ভবতী, আর পেটের সন্তানটা তার সেই প্রতিদ্বন্দ্বীর। এতে ইয়াং ভাই ভীষণ কষ্ট পেল। যে নারী তার সঙ্গে সন্তান নিতে চায়নি, সে কিনা এখন তার বন্ধুর সন্তানের মা হতে চলেছে। সত্যি হৃদয়ে আঘাত করার মতো বিষয়। তখন সাবেক স্ত্রী বলল, মানুষ সময়ের সঙ্গে বদলে যায়। যদি তাদের বিচ্ছেদ না হতো তাহলে হয়তো সেই ইয়াং ভাইয়ের সঙ্গেও সন্তান নিত। ঠিক তখনই হানসু এক বহুল আলোচিত একটি মামলা হাতে পেল। প্রতিভাবান চিত্রশিল্পী টনি অভিযোগ করেছে কেউ তার ছবি নকল করেছে। কাকতালীয়ভাবে যার বিরুদ্ধে মামলা হয়েছে সে আবার মিনের বড় বোনের বন্ধু। আদালতের সমন অনুযায়ী শুনানির আর মাত্র 1 সপ্তাহ বাকি। মিন দ্রুত সব নথিপত্র নিয়ে ঝেংইউর কাছে গেল এবং বোনের বন্ধুর হয়ে মামলাটা লড়তে চাইল। সাধারণত শান্ত স্বভাবের ঝেংইউ এবার রেগে গেল। সে বলল মামলা নিতে হলে প্রধানের অনুমতি লাগে, আর তাদের ল ফার্মের ফি খুবই বেশি। অভিযুক্ত কি সেই খরচ বহন করতে পারবে? মিন বলল সে বিনামূল্যে আইনি সহায়তার মাধ্যমে মামলা নিতে চায়। ঝেংইউ বলল আগে সেটা সম্ভব ছিল, কিন্তু এখন আর নয়, কারণ বিনামূল্যের মামলা এখন হং আইনজীবীর অধীনে, আর আগেরবার মিন তাকে রাগিয়ে দিয়েছিল। এরপর ইয়াং ভাই সমনপত্র দেখে মিনকে জিজ্ঞেস করল, কোনো অভিজ্ঞতা ছাড়াই তুমি এই মামলা নিতে চাও? বিপক্ষের হয়ে কে লড়বে জানো? তখন ঝেংইউ নিচু স্বরে বলল, হানসু। ইয়াং ভাই সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, এই মামলা আমরা নেব। হং আইনজীবীর বিষয়টা সে নিজেই সামলে নেবে, তবে একটা শর্ত, জিততেই হবে, হারার সুযোগ নেই। খুব দ্রুত হানসুর কাছে খবরটা পৌঁছে গেল। বিপরীতে মিন আছে শুনে সে নিজে না নেমে নিজের অধীনস্থ 2 জনকে মামলাটা লড়তে পাঠালো, আর বলে দিল প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না, জয় ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। এদিকে মিনের ভেতরেও জেদ চেপে বসল। প্রথমত এটা তার প্রথম একক মামলা, দ্বিতীয়ত বাদী টনি একজন বিখ্যাত প্রতিভাবান
শিল্পী হওয়ায় পুরো দেশের নজর এই মামলার দিকে, আর তৃতীয়ত সে হানসুকে হারাতে চায়, তাই এই মামলা জিততে হবে। শুনানির দিন বাদী বিবাদী এবং দুটি ছবিই আদালতে উপস্থিত হল। বিচারক আসন গ্রহণ করার পর বাদী পক্ষের আইনজীবী বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, টনির ছবি সেলিব্রেশন 2024 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল এবং নভেম্বর থেকে প্রদর্শনীতে রাখা হয়, ফলে ছবিটি ব্যাপক পরিচিতি পায়, আর সেই কারণেই বিবাদী ছবিটি দেখে নকল করেছে। মিন সঙ্গে সঙ্গে বলল, তার মক্কেলের ছবি অ্যামিউজমেন্ট পার্ক 2024 সালের মার্চ মাসে আঁকা হয়েছিল এবং জুন মাসে একটি পুরনো জিনিসের বাজারে বিক্রির জন্য তোলা হয়েছিল, অর্থাৎ সময়ের হিসাবে টনির ছবির আগেই এটি তৈরি হয়েছে, তাই উল্টো টনি তার মক্কেলের ছবি নকল করেছে। কিন্তু সঙ্গে সঙ্গেই বিপক্ষের আইনজীবী আপত্তি তুললেন। তিনি বললেন, অ্যামিউজমেন্ট পার্ক ছবির বিক্রেতা এবং ক্রেতা দুজনেই অভিযুক্ত শাও ওয়েনের বন্ধু, তাই তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। বিচারক এই যুক্তি মেনে নিলেন। এখন আর কেউ প্রমাণ করতে পারবে না যে ছবিটি জুন মাসে বিক্রি হয়েছিল, ফলে সৃষ্টির সময় নিয়ে যুক্তি দেখানোর পথ বন্ধ হয়ে গেল। এরপর মিন বাদীকে জিজ্ঞেস করল, এই ছবিতে কি কোনো বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে? টনি একটু অহংকারী ভঙ্গিতে বলল, এই ছবি নিয়ে আমি যা বলবো তুমি বুঝবেই না। বিচারক তাকে ভদ্রভাবে কথা বলতে বললেন। তখন টনি বলল, আমার প্রতিটি ছবি যেন আমার সন্তানের মতো, প্রতিটিতেই আমার শিল্প চিন্তা আর বিশ্বাস ফুটে ওঠে। যেমন এই সেলিব্রেশন ছবিতে আমি বিশেষ একটি কৌশল ব্যবহার করেছি। এটা স্পষ্ট যে ও আমার ছবি নকল করেছে, তারপরেও প্রশ্ন করছো, তোমার মাথায় কিছু আছে তো? এরপর মিন আরেকজন সাক্ষীকে একই প্রশ্ন করল, কিন্তু শাও ওয়েন অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, একটিও কথা বলতে পারল না। তখন মিন তার বাবার প্রসঙ্গ তুলতে চাইল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাদী পক্ষের আইনজীবী আপত্তি জানালেন। তিনি বললেন, এটা প্রভাবিত করার মতো প্রশ্ন। বিচারকও সেই আপত্তি মেনে নিলেন এবং মিনকে অন্য প্রশ্ন করতে বললেন। এরপর মিন ছবির রং, আকার কৌশল এবং সৃষ্টির ধারণা নিয়ে প্রশ্ন করতে শুরু করল, কিন্তু শাও ওয়েন ক্রমে বেশি নার্ভাস হয়ে পড়ল। তার আবেগও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগল। শেষ পর্যন্ত শুনানি সাময়িকভাবে বন্ধ করতে হলো। তখন শাও ওয়েনের মা সত্যিটা জানালেন। তার মেয়ের বিশেষ কিছু সমস্যা আছে। বয়স 20 বছর হলেও মানসিক বয়স মাত্র 13 বছরের মতো। তিনি চাননি মেয়েকে প্রতিবন্ধী হিসেবে দেখা হোক, তাই এতদিন বিষয়টা গোপন রেখেছিলেন। এটা শুনে মিন একেবারে ভেঙে পড়ল। সে বলল, এত গুরুত্বপূর্ণ বিষয় আইনজীবীর কাছেও লুকানো হলো কিভাবে? এখন তো আমরা ভীষণ অসুবিধায় পড়ে গেলাম। অন্যদিকে হানসু খবরটা শুনে খুব খুশি হয়ে গেল। সে তার লোকদের বলে দিল, পরের শুনানিতে কঠিন জেরা করতে হবে, এমন চাপ দিতে হবে যাতে শাও ওয়েন আদালতেই সব স্বীকার করে ফেলে। পুনরায় শুনানি শুরু হওয়ার পর মিন প্রথমে শাও ওয়েনের অসুস্থতার অজুহাতে তাকে আদালতে না আনার আবেদন করতে চেয়েছিল, কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিলেন, কারণ তার মতে শাও ওয়েনের শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক, শুধু একটু নার্ভাস। এরপর বাদী পক্ষের আইনজীবী জিজ্ঞেস করলেন, তুমি কোথায় আঁকা শিখেছ? শাও ওয়েন আস্তে করে বলল, সেইলার মুন আর্ট ট্রেনিং সেন্টারে। আদালতে বসে থাকা অনেকেই হেসে ফেলল। আইনজীবী আবার জিজ্ঞেস করলেন, তুমি কি টনি স্যারকে চেনো? শাও ওয়েন মাথা নেড়ে বলল, হ্যাঁ। তখন আইনজীবী একটি আর্ট প্রশিক্ষণের বই বের করে জিজ্ঞেস করল, তুমি কি কখনো এই ছবিটা দেখে এঁকেছ? মিন সঙ্গে সঙ্গে আপত্তি তুলল। সে বলল, এটা প্রভাবিত করার মতো প্রশ্ন, আর ছবিটা যে টনেরই তা এখনও প্রমাণিত নয়। কিন্তু বিচারক আপত্তি গ্রহণ করলেন না এবং শাও ওয়েনকে উত্তর দিতে বললেন। শাও ওয়েন মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে এঁকেছিল। এরপর আইনজীবী বিচারককে বললেন, 2024 সালের নভেম্বর মাসে শাও ওয়েন টনির প্রদর্শনীতে গিয়েছিল এবং তখন সেলিব্রেশন ছবিটা সেখানে প্রদর্শিত হচ্ছিল। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুমি কি জানো নকল করা অপরাধ, আর আদালতে মিথ্যা সাক্ষী দিলে জেলও হতে পারে? এবার মিন দ্রুত আপত্তি জানালো। সে বলল, এটা অনুমান ভিত্তিক বক্তব্য, তার মক্কেল এখনও দোষী সাব্যস্ত হয়নি। বিচারক মিনের আপত্তি গ্রহণ করলেন। তারপর আইনজীবী আবার শাও ওয়েনকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি টনির ছবিটা দেখে এঁকেছিলে? ঠিক তখনই প্রধান বিচারক শুনানি কিছুক্ষণের জন্য স্থগিত ঘোষণা করলেন। সবাই ছড়িয়ে যাওয়ার পর হং আইনজীবী মিনকে জিজ্ঞেস করল, সাহায্য লাগবে? শুধু একবার বলো, সিনিয়র আমাকে সাহায্য করুন, আমি ওই আইনজীবীকে আদালতেই হারিয়ে দেব। কিন্তু মিন সঙ্গে সঙ্গে না করে দিল। এটা তার নিজের মামলা। ঠিক তখনই ইয়াং ভাই এসে হং আইনজীবীকে বলল, অযথা নাক গলানোর দরকার নেই। এরপর মিন নিজের আবেগ সামলে আবার শাও ওয়েনের কাছে গেল। সে ছবিটা নিয়ে আরেকবার কথা বলতে চাইল। অনেকক্ষণ নীরব থাকার পর অবশেষে শাও ওয়েন একটি গোপন কথা বলল। শুনানির সময় টনি আবার সাক্ষীর আসনে বসল। মিন তাকে জিজ্ঞেস করল, স্যার আপনার ওই ছবিটা আসলে কি নিয়ে আঁকা? টনি বিরক্ত মুখে উত্তর দিল, গত বছর আমি স্পেনে একটি উৎসবে গিয়েছিলাম। সেখানে সবাই নাচছিল, চারপাশে প্রাণ চাঞ্চল্যে ভরা পরিবেশ ছিল, তাই এটা মূলত একটি দৃশ্যপট বা ল্যান্ডস্কেপ পেন্টিং। মিন সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করল, শুধু দৃশ্যপটই, এর ভেতরে আর কিছু যোগ করেননি? এরপর টনি সাক্ষীর আসন থেকে নেমে গেল। তার জায়গায় শাও ওয়েন এসে বসল। মিন তাকে একই প্রশ্ন করল, তোমার ছবিটা কি নিয়ে আঁকা? শাও ওয়েন আস্তে করে বলল, আমার বাবার মুখ। মিন অবাক হয়ে বলল, ও তোমার বাবার মুখ? কথাটা বলেই শাও ওয়েন নিজের পকেট থেকে অর্ধেক ছেঁড়া একটি ছবি বের করল। মিন সেটা হাতে নিয়ে নতুন প্রমাণ হিসেবে আদালতে জমা দিল। সঙ্গে সঙ্গে পুরো আদালতে গুঞ্জন শুরু হয়ে গেল। এরপর মিন আবার জিজ্ঞেস করল,
কিন্তু ছবিটা তো নানা রঙে ভরা, সেখানে কোনো মানুষের মুখ তো দেখা যায় না। শাওয়েন একবার তার মায়ের দিকে তাকালো, তারপর ফিলে বলল, অনেক বছর আগে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, আর সে ভয় পেত যদি মা ছবিতে বাবার মুখ দেখতে পান তাহলে রাগ করবেন, তাই সে বাবাকে ছবির ভেতরে লুকিয়ে রেখেছিল। মিন জিজ্ঞেস করল, কোথায় লুকিয়েছ? শাওবেন উত্তর দিল, আলো নিভিয়ে দিলেই দেখতে পাবেন, অনুগ্রহ করে সামনের আলো একটু কমিয়ে দিন। ঠিক 1 ঘন্টা আগে মিন এই ছবির গোপন রহস্য জেনে ফেলেছিল। শাওবেন বলেছিল, যখন তার বয়স 12 বছর ছিল তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়। সেই থেকে যখনই সে বাবাকে মনে করত, ছবি আঁকত। তাকে কম বুদ্ধির মানুষ বলার চেয়ে বলা ভালো, তার সব প্রতিভা যেন আঁকার মধ্যেই গিয়ে জমা হয়েছে। সাধারণ মানুষ প্রায় 10 লাখের মতো রং আলাদা করতে পারে, কিন্তু শাওবেনের 4 রঙা দৃষ্টি ক্ষমতা রয়েছে। সে 10 কোটিরও বেশি রঙের পার্থক্য বুঝতে পারে। তার রং বোঝার ক্ষমতা প্রায় নিখুঁত। সে পৃথিবীকে এমনভাবে দেখে যা অন্যদের চোখে কল্পনাও করা যায় না। জন্মগতভাবে রঙের প্রতি অসাধারণ সংবেদনশীলতা আর অসাধারণ আঁকার দক্ষতা ব্যবহার করে সে রঙের উজ্জ্বলতা আর ছায়ার সূক্ষ্ম পরিবর্তনের মধ্যে ফ্লুরোসেন্ট রং লুকিয়ে রেখেছিল। এরপর যখন টর্চের আলো ছবির ওপর ফেলা হলো, তখন হঠাৎ করে শাওবেনের বাবার মুখ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু অবাক করার বিষয় হলো, টনির ছবির ওপর একই আলো ফেলতেই সেখানেও একই মুখ ভেসে উঠল। শুধু ফ্লুরোসেন্ট রং না থাকায় সেটি তুলনামূলক কম স্পষ্ট ছিল। তখন মিন টনির দিকে তাকিয়ে বলল, স্যার, একটা বিষয় ব্যাখ্যা করবেন? আমার মক্কেলের বাবার মুখ আপনার ছবির ভেতরে এলো কিভাবে? এখানেই নকল ছবির মামলার সমাপ্তি ঘটে, আর মিনও সফলভাবে তার জীবনের প্রথম একক মামলা জিতে যায়। এর কিছুদিন পর ল ফার্মে একটি বড় সভা ডাকা হয়। ওল্ড ডগ মঞ্চে উঠে বললেন তিনি অবসর নিয়ে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এরপর তিনি সবাইকে প্রতিষ্ঠানের নতুন প্রধানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি আর কেউ নন, আইনজীবী জিয়ন নাইয়ম। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে গুঞ্জন পড়ে গেল। যিনি একসময় এই প্রতিষ্ঠান থেকে প্রায় বিতাড়িত হয়েছিলেন, সেই জিয়ন আইনজীবী আজ রাজকীয় প্রত্যাবর্তন করেছেন। মিন এখনও এই খবরের ধাক্কা সামলাতে পারেনি। এর মধ্যেই নতুন আরেকটি মামলা তার সামনে এসে পড়ল, আর এই মামলাটা ছিল আরও অবাক করার মতো। এবার তাদের মক্কেল একজন মডেল। হঠাৎ করে তার পিঠ জুড়ে অদ্ভুত ধরনের ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। কিন্তু এর পেছনের রহস্য কি? বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে স্বপ্নের আইনজীবী সিরিজের প্রথম 5 পর্বের গল্প। এটি এমন একটি সিরিজ যার সবচেয়ে বড় শক্তি এর বিষয়বস্তু, কারণ এর চিত্রনাট্য লিখেছেন একজন কর্মরত আইনজীবী, আর তিনি যেসব মামলা বেছে নিয়েছেন প্রতিটি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যাকে তুলে ধরে। চলুন একটি মামলা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক, না হলে এই সিরিজের আসল আকর্ষণটা বোঝানো সম্ভব হবে না। হারিয়ে যাওয়া হিমায়িত শুক্রাণুর মামলাটি উপরিভাগে প্রেমের গল্প মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক কঠিন সামাজিক প্রশ্ন, যেমন চিকিৎসা অবহেলার ক্ষতিপূরণ নির্ধারণের জটিলতা। গল্পে দেখা যায় পার্ক সাহেব অসুস্থতার কারণে নিজের শুক্রাণু সংরক্ষণ করে রেখেছিলেন। তার এবং তার স্ত্রীর দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাই ছিল ভবিষ্যতের আশার শেষ ভরসা। কিন্তু যখন সন্তান জন্মদানের সম্ভাবনাকে কেবল একটি জৈব নমুনায় পরিণত করা হয়, তখন তার আবেগগত মূল্য যেন অদৃশ্য হয়ে যায়। শুধু হাসপাতাল নয়, পার্ক সাহেবের আইনজীবী ইং ভাই, ঝেং ইউ, এমনকি মিনও 10 বিলিয়ন ক্ষতিপূরণের দাবিতে অবাক হয়েছিল। ভিডিওটি যারা দেখছেন তারাও সম্ভবত একই প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমিও দেখিয়েছি, কারণ বাস্তবিকভাবে একটি শুক্রাণুর মূল্য 10 বিলিয়ন হতে পারে বলে আমারও মনে হয় না। কিন্তু পার্ক সাহেবের জায়গা থেকে ভাবলে বিষয়টা ভিন্ন। সন্তান নেওয়ার স্বপ্নকে তিনি তার স্ত্রীর জন্য মানসিকভাবে একটি নিরাপদ আশ্রয় তৈরি করেছিলেন, আর নিজের সন্তান জন্মদানের ক্ষমতা হারানোর পর সেই সংরক্ষিত শুক্রাণুই সেই আশ্রয়ের একমাত্র ভিত্তি ছিল। তাই যখন সেটি রহস্যজনকভাবে হারিয়ে যায়, তখন তাদের ওপর যে আঘাত নেমে আসে তা ধ্বংসাত্মক। এই ক্ষতির মূল্য অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। সেই হিসেবে তিনি যত ক্ষতিপূরণই দাবি করুন না কেন, তার কাছে যৌক্তিক। কিন্তু আইনের দৃষ্টিতে আদালত যদি এর মূল্য নির্ধারণ করতে যায়, তাহলে তারা শুধু সংরক্ষণের খরচটাই হিসাব করবে। এর সঙ্গে জড়িয়ে থাকা স্বপ্ন, আশা বা আবেগকে মূল্যায়ন করবে না। হয়তো কিছু মানসিক ক্ষতিপূরণ যোগ করবে, কিন্তু তাতেই কি ক্ষতিপূরণ হবে? ব্যাপারটা অনেকটা এমন যেন ভ্যান গঘের স্টারি নাইট বা দা ভিঞ্চির মোনালিসাকে ভেঙে শুধু ক্যানভাস আর রঙের দাম হিসাব করা। তাতে কতই বা মূল্য দাঁড়াবে? এই কারণেই ভুক্তভোগীরা প্রায়ই এমন এক অবস্থায় পড়েন যেখানে আবেগের মূল্য অসীম কিন্তু ক্ষতিপূরণ সীমিত, কারণ দুই পক্ষের অবস্থান ও উপলব্ধি সম্পূর্ণ ভিন্ন। তাই চিকিৎসা অবহেলার ক্ষতিপূরণ নির্ধারণে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনমতের প্রভাব। নাটকে কখনো স্পষ্টভাবে বলা হয়নি শুক্রাণু হারিয়ে যাওয়ার আসল কারণ কি,
কিন্তু গল্পের সুবিধার জন্য এমনভাবে মামলাটি জেতানো হয়েছে যা পুরোপুরি যুক্তিযুক্ত মনে হয় না। সেখানে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে জনমতকে। ধরুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ঘটনাটি নিয়ে ভিডিও বানাতে চাই, তাহলে আমি সম্ভবত কোনো দ্বিধা ছাড়াই পার্ক দম্পতির পক্ষ নিতাম, কারণ তাতে বেশি দর্শক আসত। মানুষ মনে করত আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলছি, কিন্তু বাস্তবে আমি তো ঘটনাটির প্রকৃত সত্য জানি না, কারণ নাটকেও সেটা দেখানো হয়নি। তবু 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কন্টেন্ট নির্মাতা হিসেবে আমি জানি ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামাজিক আবেগের প্রতীকে পরিণত করা গেলে বিপুল জনপ্রিয়তা পাওয়া যায়। আর এই ঘটনায় সেই সব উপাদানই ছিল। ঘটনা বিরল, ভুক্তভোগীরা শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত, তাদের ভালোবাসার গল্প আবেগঘন, আর মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে গল্প শুনতে। জনমতের দৃষ্টিকোণ থেকে দেখলে ধনী হাসপাতাল আর অসহায় দম্পতির দ্বন্দ্বে মানুষ স্বাভাবিকভাবেই দুর্বল পক্ষের পাশে দাঁড়াবে। ফলে হাসপাতাল যতই নির্দোষ হোক তাদের জেতা কঠিন হয়ে পড়ে, কারণ আবেগঘন গল্প মানুষকে প্রমাণের চেয়ে অনুভূতির দিকে বেশি টেনে নিয়ে যায়। এর সঙ্গে সাধারণ মানুষের 3টি প্রবণতা কাজ করে: দুর্বলদের প্রতি সহানুভূতি, শক্তিশালীর বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা। এই 3টি অনুভূতি অত্যন্ত শক্তিশালী। সামান্য উস্কানিতেই তা বিস্ফোরিত হতে পারে। একজন পুরনো ক্লিকবেইট শিরোনাম লেখক হিসেবে আমি হয়তো এমন শিরোনামই দিতাম: নিষ্ঠুর হাসপাতালের কারণে সর্বস্ব হারালো প্রতিবন্ধী দম্পতি, এবার কি মৃত্যুকেই বেছে নেবে তারা? সাধারণ মানুষের কি বাঁচার অধিকার নেই? এ ধরনের জনমতের বিচার আইনের শাসনের জন্য অত্যন্ত ক্ষতিকর। একজন মানুষের কণ্ঠস্বর সীমিত হতে পারে, কিন্তু হাজারো মানুষ একসঙ্গে চিৎকার করলে তা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। আর যখন জনমতের ঢেউ খুব বড় হয়ে যায়, তখন আইন প্রায় আবেগের নিচে চাপা পড়ে যায়। তখন আইনের নিরপেক্ষতা দুর্বল হয়ে পড়ে এবং কখনো কখনো জনতার আবেগের কাছেই মাথা নত করতে বাধ্য হয়। নাটকে ঠিক এমনটাই দেখানো হয়েছে। সেখানে প্রক্রিয়াগত ন্যায় বিচার শেষ পর্যন্ত জনমতের উৎসবের বলি হয়ে যায়। এই মামলায় শুধু এই বিষয়গুলোই নয়, প্রতিবন্ধী মানুষের প্রতি বৈষম্য, চিকিৎসা ক্ষতিপূরণের বিলম্ব সহ আরও অনেক সামাজিক প্রশ্ন তুলে ধরা হয়েছে। একটিমাত্র মামলা থেকেই এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা বেরিয়ে এসেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। সিরিজটিতে মোট 12টি পর্ব রয়েছে, আর এখন পর্যন্ত 6টি পর্ব প্রকাশিত হয়েছে। যদি আপনাদের ভালো লাগে এবং বাকি অংশের ব্যাখ্যাও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে সমর্থন করবেন। নতুন পর্ব প্রকাশ হলেই আমি দ্রুত পরবর্তী অংশ নিয়ে হাজির হব। আবার দেখা হবে নতুন গল্পে।